বন্ধুরা, উপদেষ্টা মণ্ডলীর অথবা বিশেষ করে আমি বলবো প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের যারা আছেন তাদের সাথে আলোচনা শুরু হয়েছে। তাদের সাথে দেশের বিভিন্ন সমস্যা, কি পরিবর্তন আনা যেতে পারে, রিফর্মগুলো কোন কোন সেক্টরে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, সেগুলো নিয়ে বিস্তারিত লিখিত বক্তব্য যেমন বিভিন্ন রাজনৈতিক দল পেশ করেছেন, তেমনি মৌখিকভাবেও ওনারা অনেক কথাই বলে এসছেন। এটা অত্যন্ত অ্যাপ্রিসিয়েবল এবং যেহেতু সবাই কনসার্ন দেখিয়েছেন, সেই জন্য আমি আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে খুব সিরিয়াসলি নেবেন এবং সবার যেই মতামতগুলো সেগুলো সমন্বিত করে, যেগুলো হয়তো ট্রিপ্লিকেশন আছে সেগুলোকে বাদ দিয়ে একটা সুন্দর করে একটা লিস্ট তৈরি করবেন। সেই লিস্টে আসলে কোন মন্ত্রণালয়ের আন্ডারে কোনটা যায় সেগুলো কিন্তু নির্ধারণ করে ফেলতে হবে এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে হবে। তাহলে দেখা যাবে যে সব মিলিয়ে হয়তো 50, 60, 70টা রিফর্মের কথা মানে ওনাদের পয়েন্ট আছে বা 100টা পয়েন্ট আছে। এই 100টা পয়েন্ট যখন এই 28টা 29টা মন্ত্রণালয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে, তখন দেখা যাবে যে এক একটা মন্ত্রণালয়ের আন্ডারে কোনোটার আন্ডারে পড়েছে 10টা, কোনোটার আন্ডারে পড়েছে 5টা। তো এই সমস্ত রিকমেন্ডেশনসগুলো নিয়ে কাজ করার জন্য আমি আগেও অনেকবার বলেছি যে উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা বাড়ানো হোক এবং প্রত্যেক উপদেষ্টার আন্ডারে একটা করে অ্যাডভাইজারি কমিটি দেওয়া হোক, যারা অথবা একটা এক্সিকিউটিভ ওয়ার্কিং গ্রুপ করা হোক, যেই ওয়ার্কিং গ্রুপে 5 থেকে 7 জন করে থাকবেন। ওনারা 7 থেকে 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে সেই রিকমেন্ডেশনসগুলো একটা মূলত কীভাবে অ্যাপ্রোচ করা যায় বা সমাধান করা যায় তার একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ যার অ্যাডভাইজারের কাছে উপস্থাপন করবেন। তারপর সেগুলো যদি ইমপ্লিমেন্টেশন শুরু হয়, তাহলে দেখা যাবে যে 2 থেকে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। এই একটা সহজ পদ্ধতি কেন ইন্টারিম গভর্নমেন্ট সেটা গ্রহণ করছেন না আমি জানি না। সেখানে যারা দেশ নিয়ে অনেক কনসার্ন, অনেক বেশি জানেন, বোঝেন, দীর্ঘদিন থেকে যারা এই সমস্ত আন্দোলনটাকে ধীরে 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 এই গণ অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, যেটাই বলি না কেন, এই গণ অভ্যুত্থানকে ধীরে ধীরে যারা এটা গড়ে তুলেছেন তিলে তিলে, এটা কিন্তু হঠাৎ করেই হয়নি। হঠাৎ করেই যদি বলি যে কোটা আন্দোলন থেকে এই বিপ্লব হয়ে গেছে, এটা ভুল। এটা ধীরে ধীরে পুরো দেশবাসী একসাথে মিলে এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা অ্যাক্টিভিস্ট দেশে এবং বিদেশে রয়েছেন, তাদের বহু বছরের পরিশ্রমের ফসল এবং দিক নির্দেশনা অনুযায়ী এই কাজগুলো কিন্তু হয়েছে। এবং কেউ না কেউ কিন্তু সামনে বর্ষার মতো ফলক নিয়ে সামনে বর্ষার ফলাটা হতে হয়, লাঠিটা পিছনে আরেকজনের থাকে আর ছুঁড়ে মারে আরেকজন। তো এরকম করে কল্পনা করলে দেখা যাবে যে ছাত্র জনতা, বুদ্ধিজীবী এবং যারা সাংবাদিক রয়েছেন, যারা সিভিল সোসাইটিস রয়েছেন, সবার কম বেশি কন্ট্রিবিউশন রয়েছে। সবার পক্ষে সম্ভব না মাঠে ঝাঁপিয়ে পড়া, তা তেমনি যারা মাঠে ঝাঁপিয়ে পড়েন তাদের সবার পক্ষে সম্ভব না মিডিয়াতে এসে বক্তব্য রাখা। তো সেই হিসেবে আমি বলতে চাচ্ছি যে এখানে আরও কয়েকজন, আমি যদি একেবারেই নাম উল্লেখ নাও করি, যারা ভীষণভাবে অ্যাক্টিভিস্ট ছিলেন, ওনাদেরকে রিকোয়েস্ট করা যেতে পারে। পিনাকি ভট্টাচার্য আছে, ইলিয়াস আছে, তারপরে এরকম বিদেশে যারা অনেকেই আছেন তাদেরকে এখানে ইনক্লুড করা যেতে পারে। দেশে যারা আছেন তাদের কথাও ভাবা যেতে পারে। আমি আবারও বলছি, যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিদেশে আছেন, ভালো ভালো পদে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিবর্গ, তাদেরকে ইনভাইট করা যেতে পারে। তারা যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আমি মনে করি এটা অনেক বলিষ্ঠ হবে। এবং এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যাদের আসলে পূর্বে তেমন কোনো অভিজ্ঞতাই নেই। আর একটা দেশের মন্ত্রী হওয়া, অ্যাডভাইজার হওয়া, এটা ঠিক আপনাদেরকে বুঝতে হবে। সরকারে যারা আছেন তাদেরকে বুঝতে হবে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। সুতরাং এগুলো রিফর্ম করে এটাও রিফর্ম করা উচিত। সমস্ত রিফর্মের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টটাকেও রিফর্ম করা উচিত।
করে নতুন নতুন আরও দক্ষ জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি যারা কথা বলবেন কম, সিদ্ধান্ত নেবেন বেশি এবং ডিসিশন নেওয়ার ক্যাপাসিটিটা যাদের অনেক বেশি, এরকম তারা তাদের সেই সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ে ইন্টারিম গভর্নমেন্টটাকে আরও এনরিচ করা প্রয়োজন। তো যেটাই হোক, আমি দেখলাম যে সমস্ত দলগুলো যাদের সাথে প্রফেসর ইউনুস আলোচনা শুরু করেছেন, তার সাথে আরও কয়েকজন ওনার উপদেষ্টাও ছিলেন। তো সেখানে দেখলাম যে নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, অনেকের কিছুর মধ্যে নির্বাচন একটা মুখ্য ইস্যু ছিল। তা আমারও ব্যক্তিগত এটা একেবারে সম্পূর্ণভাবেই আমার ব্যক্তিগত মতামত যে নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশের জন্য তত মঙ্গল। কারণ এই জন্যই বলছি যে আওয়ামী লীগ আজকে এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু লুকিয়ে আছে, গা ঢাকা দিয়ে আছে, ওদের যা চারিত্রিক বৈশিষ্ট্য সেভাবেই ওরা আছে। কখন কিভাবে কার ইন্ধনে তারা আবার জেগে উঠবে, আবার দেশে বিশৃঙ্খলার সৃষ্টি শুরু করবে, এটাকে কিন্তু বলা খুবই মুশকিল। এবং তাদের সাথে কিন্তু একসময় হাত মিলিয়েছিল জামাত, তারাও কিন্তু যথেষ্ট পপুলার এবং তারা ভালো। তো ওরা যদি ভুলক্রমে সেই আওয়ামী লীগের সাথে আবার হাত মিলায়, ওরা যদি ভুলক্রমে আবার সেই জাতীয় পার্টির সাথে হাত মিলায়, তাহলে কিন্তু আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাই একসাথে মিলে নেক্সট ইলেকশনে কিন্তু তারা আবার ক্ষমতায় চলে আসবে। এটা কিন্তু আমি একদম শিওর হয়ে বলতে পারি। যদি আমরা প্রপোর্শন চিন্তা করি, যখন নর্মাল ইলেকশন হতো তখনও এই আওয়ামী লীগ একাই পেত 37% ভোট, জাতীয় পার্টি পেত প্রায় 6.5 থেকে 7% ভোট, জামাত পেত 5.5 থেকে 5.5% ভোট। তো এত ভোট এখন যোগ করলে তো এটা 47, 48%, 49% হয়ে যায়। তো সেই ক্ষেত্রে চিন্তা করছি যে ইলেকশনটা যদি যত তাড়াতাড়ি হয়ে যায় তত দেশবাসীর জন্য মঙ্গল, রাজনৈতিক দলগুলোর জন্য মঙ্গল, ইন্টারিম গভর্নমেন্টের জন্য মঙ্গল। এখানে ভুলে গেলে চলবে না, ভারত সরকারেরও কিন্তু একটা ইন্ধন থাকতে পারে, বিশেষ করে জামাতের জন্যে। ওরা ইন্সপায়ারিং কিছু কথাবার্তা বলে ইন্ধন দিয়ে যদি কোনো রকমের জামাতকে অন্যদের সাথে মিশিয়ে ক্ষমতায় আনতে পারে, তাহলে তারাই প্রচার করবে যে জঙ্গি দিয়ে দেশ ছেয়ে গেছে, জঙ্গিবাদের দেশ হয়ে গেছে। ভালোকে তখন তারা খারাপ বলবে, আলোকে কালো বলবে। যাই হোক, এই সমস্ত কথা একান্তই আমার ব্যক্তিগত, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো মনে হয় এগুলো কাইন্ডলি একটু উপর মহলে আলোচনা করবেন। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।